ওম সরস্বত্যৈ নমঃ। আজ আমরা পড়ব বাণভট্ট বিরচিত কাদম্বরী কথাকাব্য। এবং এই কথাকাব্যেরই অন্তর্গত ছোট্ট এক কাহিনী শুকনাস উপদেশ, যা আমাদের পাঠ্যে নির্ধারিত হয়ে গেছে। কথা হচ্ছে যে শুকনাস উপদেশ এর বিশ্লেষণ যদি করা যায়, তাহলে দেখা যাচ্ছে দুটো শব্দ এখানে আমরা পাচ্ছি। এক হচ্ছে শুকনাস আর এক হচ্ছে তার উপদেশ, অর্থাৎ শুকনাসের উপদেশ। তাহলে প্রাথমিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগছে, শুকনাসকে এবং তিনি কাকেই বা তার উপদেশ দিয়েছিলেন? এই ঘটনা জানার প্রাক মুহূর্তে আমাদেরকে যা জেনে নিতেই হবে তা হচ্ছে কাদম্বরী কথাকাব্যের কিছু বিষয়বস্তু। কাদম্বরী কথাকাব্যের কিছু বিষয়বস্তুর মাধ্যমে বা তা জানার মাধ্যমেই আমরা শুকনাস উপদেশের মধ্যে প্রবেশ করতে পারব এবং সকলের অবগত হতে সুবিধে হবে যে শুকনাস কোথায়, কিভাবে এবং কাকেই বা তার উপদেশগুলি দান করেছিলেন। তাহলে দেরি না করে আমরা আরম্ভ করছি কাদম্বরীর কাহিনী। বলা হয়, বিদিশারাজ শূদ্রকের সভায় একদিন এক চণ্ডাল কন্যা এক সুখ পাখি নিয়ে উপস্থিত হয়ে রাজাকে পাখিটি উপহার দিয়ে চলে গেল। পাখিটির নাম বৈশম্পায়ন। সে ডান পা তুলে স্পষ্ট শ্লোক উচ্চারণ করে রাজাকে আশীর্বাদ করল। বিস্মিত রাজা তাকে তার বৃত্তান্ত বলতে অনুরোধ করলেন। তখন সে বলল যে জন্মের পরেই মাতৃহারা হয়ে সে বিন্ধ্যারণ্যে এক বিরাট শিমুল গাছে তার বৃদ্ধ পিতার কাছে পালিত হচ্ছিল। এক বৃদ্ধ শবর, শবর বলতে এখানেই পশু শিকারীদের বা পক্ষী শিকারীদের বলা হয়েছে। এক বৃদ্ধ শবর বৃক্ষের অন্যান্য সুখ শাবকদের সঙ্গে পিতাকে ধরে কোটর থেকে বার করে মেরে নিচে ফেলে দেয়। পিতার পক্ষপুটে আশ্রিত সেও পিতার সঙ্গে শবরের অলক্ষিতে অর্থাৎ শবরের চোখের অগোচরে নিচে পড়ে যায়। কিন্তু ঝরা পাতার স্তূপের ওপর পড়ায় সে বেঁচে যায় এবং নিকটস্থ এক তমাল গাছের নিচে লুকিয়ে থাকে। শবরটি অর্থাৎ সেই ব্যাধটি চলে গেলে জল পিপাসায় কাতর হয়ে সেই ছোট্ট পাখি প্রচণ্ড গ্রীষ্মের দুপুরে অতি কষ্টে দূরবর্তী পম্পা সরোবরের দিকে চলতে থাকে। অজাত পক্ষ নিতান্ত শিশু বলে চলা তার পক্ষে বা সেই পক্ষীটির পক্ষে দুরূহ ছিল। কিন্তু হারিত নামে এক দয়ালু মুনিপুত্র তাকে দেখতে পেয়ে জলপান করিয়ে মহর্ষি জাবালির কাছে নিয়ে আসেন। মহর্ষি জাবালি যখন সেই ছোট্ট পাখিটিকে দেখেন, তিনি তাকে দেখে হেসে ফেলেন। উপস্থিত অন্যান্য মুনিকুমারেরা হাসির কারণ জানতে চাইলে মুনি জাবালি তাদের বলেন যে সে রাতে সেই ছোট্ট পাখিটির পূর্ব জীবনের বৃত্তান্ত তিনি তাদের শোনাবেন। যথাসময়ে রাত্রি উপস্থিত হলো এবং মুনি জাবালি সকল মুনি কুমারদের নিয়ে, সকল তাপসদের নিয়ে
রাতে বসে তিনি তার কাহিনী বলতে লাগলেন, সেই ছোট্ট পাখিটির কাহিনী। কাহিনীটি এরূপ: অবন্তী দেশের রাজধানী উজ্জয়িনীতে তারাপীর নামে এক মহাপ্রভাবশালী রাজা ছিলেন। তার মহিষীর নাম বিলাসবতী। রাজার শুকনাস নামে এক পরম বিজ্ঞ মন্ত্রী ছিলেন। মন্ত্রীপত্নীর নাম মনোরমা। রাজা রানীর কোনো সন্তান ছিল না বলে তারা খুব মনের কষ্টে ছিলেন। রাজা একদিন স্বপ্নে দেখলেন যে রানী বিলাসবতীর মুখের মধ্যে চাঁদ প্রবেশ করেছে। এদিকে শুকনাসও সেই রাত্রিতেই শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেন যে মনোরমা অর্থাৎ তার স্ত্রী অর্থাৎ শুকনাসের স্ত্রীর কোলে কে যেন একটি পুণ্ডরিক অর্থাৎ শ্বেত পদ্ম, সাদা পদ্ম রেখে দিয়েছে। কালক্রমে রানী বিলাসবতীর এক পুত্র হলো, তার নাম রাখা হলো চন্দ্রাপীর। মন্ত্রী শুকনাসের পত্নী মনোরমারও এক পুত্র হলো, তার নাম রাখা হলো বৈশম্পায়ন। সমবয়সী রাজকুমার ও মন্ত্রীকুমার গুরুগৃহে থেকে একত্রে খেলাধুলা করে ও লেখাপড়া অস্ত্রবিদ্যাদি শিখে বড় হতে লাগলেন। তাদের শিক্ষা শেষ হলে তাদের বাড়িতে আনা হলো, অর্থাৎ গুরুগৃহ থেকে সেই তারাপীরের পুত্র চন্দ্রাপীর রাজকুমার এবং মন্ত্রীপুত্র অর্থাৎ শুকনাসের পুত্র বৈশম্পায়ন গুরুগৃহ থেকে রাজপরিবারে ফিরে আসলেন বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয়ে। এদিকে রাজা রাজকুমার চন্দ্রাপীরকে যৌবরাজ্যে অভিষিক্ত করে তাকে দিগ্বিজয়ে পাঠাবেন বলে স্থির করলেন। সেই সময় চন্দ্রাপীর একদিন শুকনাসের কাছে এলেন। সেই সময় শুকনাস চন্দ্রাপীরকে নানা অমূল্য বাস্তবসম্মত অত্যাবশ্যক উপদেশ দান করলেন। তাই আমাদের পাঠ্যাংশে সংকলিত হয়ে আছে শুকনাস উপদেশ নামে। অর্থাৎ চন্দ্রাপীরের রাজ্যাভিষেক হওয়ার পর কিছুদিনের মধ্যেই সেই সৌম্য দর্শন চন্দ্রাপীর রাজা হবেন। কিন্তু রাজা হলেই তো নয়, রাজার বিশেষ বিশেষ কিছু গুণ থাকে। সেই গুণ নিয়েই মন্ত্রী শুকনাস সেই চন্দ্রাপীরকে উপদেশ দান করলেন, যা আমাদের পাঠ্যে আছে। এখান থেকে আমাদের পড়াটা শুরু হবে। তাহলে এবার আমি মূল পাঠে চলে যাচ্ছি। আমি সম্পূর্ণ বিষয়বস্তু ভালো মতো রিডিং পড়ব সন্ধিপূর্বক। তোমরা আমার সাথেও পড়তে পারো এবং আমার উচ্চারণগুলোকে তোমরা ভালো মতো শুনে সেই উচ্চারণগুলো তোমাদেরকেও করতে হবে এবং তোমরাও পারবে বেশ ভালো মতোই উচ্চারণ করতে। তো এবার আমি চলে যাচ্ছি একেবারে আমাদের বিষয়বস্তুর ব্যাখ্যাতে, এবং আমি সেখানে পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বঙ্গানুবাদ করে সম্পূর্ণ ব্যাপারগুলো বুঝিয়ে দেব যে শুকনাস কিভাবে চন্দ্রাপীরকে উপদেশ দান করেছিলেন। রাজ্যাভিষেক হয়ে যখন রাজপদে আসীন হবেন চন্দ্রাপীর, তখন তার কী ধরনের কর্তব্য কর্মগুলো হবে সেই বিষয়ে। ঠিক আছে, তাহলে শুরু করছি। মূল পাঠ। সমুপস্থিত यौवराज्य अभिषेकं च तं कदाचित् दर्शनार्थम् आगतम् आरूढ विनयम् अपि विनीततरम् इच्छन् कर्तुं शुकनासः सविस्तारम् उवाच। অর্থাৎ যৌবরাজ্যে অভিষেকের সময় উপস্থিত হলে যখন একদিন চন্দ্রাপীর শুকনাসের সঙ্গে দেখা করতে এলো, তখন সে অত্যন্ত শিক্ষিত ও বিনীত হলেও তাকে অর্থাৎ চন্দ্রাপীরকে
আরও শিক্ষিত ও বিনীত করে তুলতে ইচ্ছুক সুকনাস সবিস্তারে অর্থাৎ বিস্তারিতভাবে বলতে লাগলেন, तात चंद्रापिर विदित वेदितव्यस्य अधीत सर्वशास्त्रस्य ते न अल्पम अपि उपदिष्टव्यम अस्ति। অর্থাৎ বৎস চন্দ্রাপীর, যা কিছু জানার সব তুমি জেনেছ, সব শাস্ত্র পড়েছ, তোমাকে উপদেশ দেবার মতো সামান্য কিছুও বাকি নেই। কেবলম চ নিসর্গত एव आभानुभेद्यम अरत्नालोक छेद्यम अप्रदीप प्रभा अपनेयम अति गहनं तमो यौवन प्रभावम। অর্থাৎ স্বভাবতই সূর্যের কিরণে অভেদ্য, রত্নের আলোকে অচ্ছেদ্য, প্রদীপের প্রভায় অপনয়ের অতি গাঢ় এই যৌবনজাত অন্ধকার। এখানে সুকনাস বোঝাতে চেয়েছেন স্বভাবতই সূর্যের কিরণে অভেদ্য, অর্থাৎ সূর্যের কিরণ ভেদ করতে পারে না এমন কিছুই হতে পারে না, এবং রত্নের আলোকে অচ্ছেদ্য, প্রদীপের প্রভায় অপনেয় অতি গাঢ় এই যৌবনজাত অন্ধকার। অর্থাৎ যৌবন বয়সে সাধারণত ছেলে বা মেয়েরা যৌবনোদ্দীপ্ত বিভিন্ন কাজকর্ম করে থাকে, বিভিন্ন বিষয়ে তাদের আসক্তি জেগে থাকে, তারা মনের বশবর্তী হয়ে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এমতো অবস্থায় কোনোভাবেই তাদের মনের মধ্যে অন্য কিছু প্রভাব ফেলতে পারে না, অর্থাৎ তারা তাদের মন যাতে আসক্ত হয়ে পড়ে সেইখানেই তারা নিজেকে আবদ্ধ করে রাখে। এমতো অবস্থায় সেই চন্দ্রাপীরকে তার সঠিক কর্ম নির্দেশনার জন্য তারাপীরের মন্ত্রী সুকনাস উপদেশগুলি দান করছিলেন। দেখো তারপরে কি আছে, অপরিণামো অপোষমো দারুণ লক্ষ্মী মদহ। অর্থাৎ লক্ষ্মী মদহ বলতে এখানে সম্পদের অহংকারের কথা বলা হয়েছে। অর্থাৎ মানুষের যখন সম্পদ হয়ে ওঠে তখন তাদের অহংকারও সাধারণত বেড়ে যায়, যার জন্য বলেছে সম্পদের অহমিকা এমন দারুণ যে পরিণত বয়সেও তা প্রশমিত হয় না। তারপরে বলা হচ্ছে কষ্ট মনঞ্জনবর্তী সাধ্যম অপরম ঐশ্বর্যম তিমিরান্ধত্তম। অর্থাৎ ঐশ্বর্যের অন্ধকারে আচ্ছন্ন, অর্থাৎ ঐশ্বর্যের অন্ধকারে অন্ধত্ব মানুষদের চোখে কাজল দিয়ে বা কাজলের কাঠি দিয়েও তাদের অন্ধত্ব সারানো যায় না। তারপর হচ্ছে अशी शिर उपचार हार्य अति तीव्र दर्प दाह जर उष्मा। অর্থাৎ দর্পরূপ দাহজরের তাপ এত বেশি যে তাকে শীতল উপচারেও কমানো যায় না। এখানে দেখো দর্প মানে হচ্ছে অহংকার। দেখো দর্পরূপ দাহজ্বর, অর্থাৎ আমাদের শরীরে যখন জ্বর আসে তখন আমাদের গা জ্বালা করে, গরম হয়ে যায়, শরীর উষ্ণ হয়ে যায়। যার জন্য বলছে যাদের অহংকারের গরম আছে, অহংকারের গরম বা তাপ আছে, তো সেই অহংকারের তাপ এত বেশি যে তাকে শীতল উপচারেও কমানো যায় না। তুমি তাকে যতই বোঝাও, তাকে যতই শোনাও, সে কিন্তু শোনার পাত্র নয়। ঠিক আছে, তারপরে দেখো সততম অমূল মন্ত্র সম্য বিষমো বিষয় বিষাদ মোহ। অর্থাৎ বিষয়রূপ বিষের আস্বাদনে যে বিষম মোহ বা মূর্ছা জন্মে তাকে কোনো মূল বা মন্ত্র দিয়ে কখনো ভাঙানো যায় না। অর্থাৎ কোনো ব্যক্তির যদি তার বিষয় সম্পত্তির অহমিকা থাকে, কোনো ব্যক্তির যদি বিষয় সম্পত্তির, ধন সম্পত্তির অহমিকা থাকে, তাহলে তাকে
যতই সৎ উপদেশ দাও না কেন, তাকে তার অহংকার থেকে দূরে সরানো যায় না। তারপর বলা হচ্ছে, নিত্যম স্নান শৌচ বাধ্য বলবান রাগমল অবলেপহ। অর্থাৎ আসক্তিরূপ ময়লার প্রলেপ স্নানের সূচিতায় পরিষ্কার করা যায় না। অর্থাৎ বিষয় সম্পত্তি বা আরও অন্যান্য জিনিসে যদি কারো মনের মধ্যে আসক্তি জন্মে, সেই আসক্তিরূপ ময়লার প্রলেপ তুমি তাকে যতই বোঝাও, তাকে যতই সূচি করার চেষ্টা করো, তাকে কোনোভাবেই করা যায় না। তারপর বলা হচ্ছে, অজস্রম অক্ষপা অবসান প্রবোধা ঘোরা চ রাজ্য সুখ সন্নিপাত নিদ্রা চ ভবতি ইতি অতো বিস্তারেণ অবধীয়সে। তার মানে হচ্ছে, রাজ্য সুখ প্রাচুর্যের ভোগে যে সান্নিপাতিক কালো নিদ্রা হয়, তা রাত্রির অবসানেও ভাঙে না। এই কারণেই তোমাকে বিস্তারিতভাবে সব বলছি। অর্থাৎ যখন একজন রাজ্যের রাজা, যখন কেউ রাজ্যের রাজা হচ্ছে, তখন তার কাছে প্রচুর ধন, প্রচুর ঐশ্বর্য, সে দেখতেও সৌম্যদর্শন, যে কোনো জিনিসের প্রতি যদি সে আকৃষ্ট হয়, সেই জিনিসই তার ধন সম্পত্তির কারণে তার বশ্যতা স্বীকার করছে। অজস্র শক্তির সে সামর্থ্য, এই নিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের অহংকার জন্মাতে পারে, অর্থাৎ রাজার মনের মধ্যে। তো যার জন্য এখানে শুকনাস বলছেন, রাজ্য সুখ প্রাচুর্যের ভোগে যে সান্নিপাতিক কাল নিদ্রা, অর্থাৎ রাজ্যের সুখের যে একটা কাল নিদ্রা, রাত্রির তো অবসান হয়ে যায়, দিনের শেষে যখন রাত্রি নামে রাত্রির অবসান হয়, কিন্তু এই যে কাল ও নিদ্রা, রাজ্যের সুখের যে অহমিকা, সেটা কখনো ভাঙানো যায় না। এইগুলোকে কিভাবে দূরে সরানো যায়, এই কারণেই সেই শুকনাস চন্দ্রাপীরকে উপদেশ দান করছেন। তাহলে দেখো, এখানে আমরা কি কি জানতে পারলাম। চন্দ্রাপীরকে মন্ত্রী শুকনাস কি কি উপদেশ দিতে লাগলেন। প্রথমেই তিনি বললেন যে তুমি সব শাস্ত্র জেনেছো, তুমি সত্যি সত্যিই পড়াশুনোতে ভালো ছিলে, পড়েছো, তুমি শাস্ত্রজ্ঞ, অস্ত্রবিদ্যাদি ইত্যাদি তুমি সবই জেনেছো, এবং আমি জানি যে তোমার মধ্যে বিনয়সুলভ আচরণ আছে, কিন্তু তুমি তো এখন যৌবন উদ্দীপ্ত একজন ছেলে, আগামীতে তুমি রাজা হতে যাচ্ছ। তো যখন তুমি রাজ্যের রাজা হবে, তখন কিন্তু তোমার রাজ্যে বিভিন্ন ধরনের সাধারণ প্রজারাও বাস করছে। তাদের প্রতি তোমার কেমন ব্যবহার হওয়া উচিত। ঐশ্বর্যের অহমিকায় অন্ধ হয়ে তাদের প্রতি বিরূপ আচরণ তো তোমার হবে না। তাছাড়া দরপরূপ দাহজরের তাপে তুমি জড়িত হয়ে বা বিষয় সুখ ভোগ করতে গিয়ে সেই সাধারণ প্রজাদের প্রতি বা তোমার রাজ্যের প্রতি তোমার কোনোরূপ বিরূপ আচরণ তো হবে না। এই সব নিয়েই মন্ত্রী শুকনাস সেই চন্দ্রাপীরকে উপদেশ দিতে লাগলেন।